ডিয়ার স্টুডেন্ট, জিওগ্রাফি ক্লাস 12 থার্ড সেমিস্টারের ইউনিট 2 মানবীয় ভূগোলের বিষয়সমূহের দুটো পার্ট, একটা জনসংখ্যা এবং দ্বিতীয় পার্টটি হচ্ছে জনবসতি। আমরা আজকের ক্লাসে জনসংখ্যাটি জানব। প্রথমত আমরা যদি বলি যে জনসংখ্যা কাকে বলে, জনসংখ্যা হচ্ছে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে যে জীব প্রজাতি থাকবে সেই জীব প্রজাতির সমষ্টিকেই আমরা বলবো জনসংখ্যা। এই পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি, যদি আমরা ম্যাপটা দেখি আমাদের ভারতবর্ষ এবং এখানে ভারতের ক্ষেত্রে প্রথমে আমরা দেখব আমাদের ভারতের জনঘনত্ব 382 জন প্রতি বর্গ কিলোমিটারে। এই জনঘনত্ব কাকে বলবো? জনঘনত্ব বলবো হচ্ছে মোট জমির পরিমাণকে যদি আমরা মোট জনসংখ্যা দিয়ে ভাগ করি সেটাকেই আমরা বলছি জনঘনত্ব। এবার আরেকটা জিনিস পাবো মানুষ জমির অনুপাত। এই মানুষ জমির অনুপাত কাকে বলে? যেখানে আমার মোট জমির পরিমাণ থাকবে প্লাস কর্মদক্ষতা থাকবে, সেটাকে যদি আমরা মোট কার্যকর জমি দিয়ে ভাগ করি সেটাকে আমরা পাবো মানুষ জমির অনুপাত। যেমন মোট জনসংখ্যা তাহলে আমরা দেখতে পাচ্ছি মানুষ জমির অনুপাত কাকে বলে? মোট জনসংখ্যা প্লাস কর্মদক্ষতা। এটাকে আমরা ভাগ করবো কি দিয়ে? মোট কার্যকরী জমির অনুপাত। এবার কার্যকরী জমি কাকে বলবো? কার্যকরী জমি বলতে বোঝায় মানুষ যে জমিকে ব্যবহার করবে, সেখান থেকে সম্পদ উৎপাদন করবে, তাকেই আমরা বলি কার্যকরী জমি। সেন্সাস বা আমরা বলতে পারি আদমশুমারি, এটা কি? আমাদের ভারতবর্ষে প্রতি 10 বছর অন্তর আদমশুমারি বা সেন্সাস হয়। মানে ভারতবর্ষে মোট জনসংখ্যা কত, মহিলাদের জনসংখ্যা কত, পুরুষদের জনসংখ্যা কত, বাচ্চাদের জনসংখ্যা কত, এর একটা হিসাব হয়। প্রথম ভারতবর্ষে আমাদের 1872 সালে জনগণনা হয়, কিন্তু এই যে জনগণনাটা ছিল 1872 সালে, সেটা এক সিকোয়েন্সিভাবে করা হয়নি। তার পরবর্তীতে 1881 সালে ভারতের যে জনগণনা হয় সেটা প্রতি 10 বছর অন্তর অন্তর হয়। এবং লাস্ট যদি জনগণনা দেখি আমাদের ভারতবর্ষের, সেটা হচ্ছে 2011 সালে। 2011 সালে আমাদের ভারতের জনসংখ্যা ছিল 161,01,93,422 জন। কিন্তু পরবর্তীতে 2021 সালে আমাদের এই জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু আমরা জানি সমগ্র পৃথিবীব্যাপী করোনা মহামারী বা প্যান্ডেমিকের জন্য কি হয়, এই জনগণনা বা সেন্সাস করতে পারা যায়নি। ওই জন্য আমরা লাস্ট যদি দেখি, লাস্ট ভারতের 2011 সালে জনগণনা হয়, সেটা কি বলি আমরা? 121 কোটি জনসংখ্যা। এই জনসংখ্যা যদি দেখি প্রতি 10 থেকে 20 লক্ষ বছর আগে এই মানুষের আবির্ভাব হয়। তাহলে আমরা মানুষের আবির্ভাব কত থেকে পাবো? 10 থেকে 20 লক্ষ বছর আগে আমাদের মানুষের আবির্ভাব হচ্ছে। এবং বর্তমান সময় যদি দেখি, বর্তমান সময়ে আমাদের পৃথিবীতে বলতে পারি যে প্রায় 750 কোটির মতো জনসংখ্যা আছে, বা এর থেকে একটু বেশি হতে পারে। এখানে বেবি বোম নামে একটা শব্দ পাবো, বেবি। এই বেবি বোমটা কি? বেবি বোম হলো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে 1945 থেকে 1965 সালে যে উন্নত দেশগুলো ছিল, সেই উন্নত দেশগুলো কি করলো? তারা ঠিক করলো জনসংখ্যা এতটা কম হয়ে গেছিলো, যুদ্ধের ক্ষেত্রে অনেকে মারা গিয়েছিল, যে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি করতে হবে। এই দ্রুত হারে যে জনসংখ্যা, অল্প সময়ের মধ্যে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধিটাকেই বলা হয় বেবি বোম। এবার তিনটা আমরা পাবো। একটা পাবো হচ্ছে কাম্য জনসংখ্যা, একটা পাবো স্বল্প জনসংখ্যা, আর একটা পাবো জনকীর্ণতা বা অতি জনসংখ্যা, বা এটাকে অতি জনসংখ্যাও বলা হয়। কাম্য জনসংখ্যাটা কি? এটা আমরা বলতে পারি উন্নত দেশগুলো, আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্র,
ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, এই দেশগুলোতে কী হচ্ছে, আমাদের যতটা পরিমাণ সম্পদ থাকবে, সম্পদের পরিমাণ যতটা থাকবে সেই অনুপাতেই জনসংখ্যা বা জন্মহার হবে, সেটাকে আমরা বলছি কাম্য জনসংখ্যা। পৃথিবীতে সবথেকে কাম্য জনসংখ্যা দেশগুলোই অনেক উন্নত এবং তাদের জীবনধারণের মানও অনেকটা এগিয়ে, যেটা আমরা বলতে পারি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স সে কিন্তু আমরা এই কাম্য জনসংখ্যার উপর ভিত্তি করেও এটা অনুমান করা হয়। এইবার স্বল্প জনসংখ্যা কোনগুলো, যে দেশের যতটা আমার সম্পদ আছে সেই সম্পদের থেকে যদি জনসংখ্যা বা জন্মহার কম হয় সেটাকে আমরা বলছি স্বল্প জনসংখ্যা। তৃতীয়ত আমরা পাবো জনকীর্ণতা। জনকীর্ণতা কি, জনকীর্ণ যখন কোনো একটা দেশের যে সম্পদ বা জমির পরিমাণ তার থেকে যদি বেশি হয় জনসংখ্যা বা জন্মহার, সেটাকেই আমরা বলবো জনকীর্ণতা। যেমন আমরা বলতে পারি পৃথিবীতে সবথেকে বেশি জনঘনত্ব দেশ হচ্ছে কোনটা, বাংলাদেশ। বাংলাদেশে আমরা বলবো পাকিস্তান, ভারতবর্ষ, শ্রীলঙ্কা, এই দেশগুলোতে কী হচ্ছে, আমাদের জনসংখ্যা খুবই বেশি, সম্পদের তুলনায় জনসংখ্যা বা জন্মহার বেশি হওয়ার ফলে এই দেশগুলোতে জনকীর্ণতা দেখা দিয়েছে। এবারে আমরা এই ম্যাপটা দেখব, ভারতবর্ষের এই ম্যাপটা দেখি যে এখানে স্টার মার্ক দিয়ে দেখিয়েছি এবং এখানের লাইন করে দেখিয়ে দিয়েছি ভারতবর্ষের। আর আমরা জানি যে জনসংখ্যাকে যদি আমরা ভাগ করি যে 4টে ভাগ, প্রথম হচ্ছে অতি নিবিড় জনসংখ্যা। অতি নিবিড় জনসংখ্যা কি, যে অঞ্চলগুলিতে জনসংখ্যা 100 জন প্রতি বর্গ কিলোমিটারে কত হবে, 100 জনের বেশি হবে, প্রতি বর্গ কিলোমিটার হবে 100 জনের বেশি। সেই হিসেবে বলতে পারি 382 জন প্রতি বর্গ কিলোমিটারে আমাদের ভারতের জনসংখ্যা বা জনঘনত্ব। এবং সবথেকে জনঘনত্ব বেশি আমাদের কোন রাজ্য, বিহারে। এবং সবথেকে জনঘনত্ব কোন আমাদের হচ্ছে অরুণাচল প্রদেশ, মাত্র 17 জন। এবার সাথে সাথে বলছি যে হয়তো অনেকে ভাবছে যে এই ক্লাসগুলো করব কি করব না। একটা কথা বলি যে হয়তো এখন একটা সমস্যা দেখা দিয়েছে আমাদের মধ্যে, যে ক্লাস করতে 5 মিনিট 10 মিনিট ক্লাস করার পরে আমরা বেরিয়ে যাচ্ছে কেন, আমাদের মাথায় ঢুকছে যে হয়তো চাকরি নেই, কিছু নেই এইসব। কিন্তু একটা কথা আমি বলতে পারি যে আমাদের কাজ হচ্ছে পড়াশোনা করে যাওয়ার। আমরা পড়াশোনা করে যাই, ঠিক 1 বছর পর হোক, 2 বছর পর হোক, 6 বছর পর হোক বা 5 বছর পর হোক, এখন যদি আমরা তৈরি করি চাকরি বা যে কোনো গুরুত্বপূর্ণ জিনিসগুলো আসবেই। আর চাকরির ফর্ম 1 বছর পর হোক, 2 বছর পর হোক আসবেই। ওই হিসেবে এখন থেকে আমাদের তৈরি করে দরকার, আমরা তৈরি করে যাব। আমাদের কাজ হচ্ছে এটা, কে কি করলো সেটা দেখে লাভ নেই, কে কি করছে সেটা দেখে কার নেই, কে ওই সব আমরা দেখতেই যাবো না। আমাদের কাজ, আমাদের পড়াশোনা, আমরা পড়াশোনা করব আর মন দিয়ে পড়াশোনা করব এবং জানার জন্য পড়বো। তাহলে আমরা আবার শুরু করছি, চলে যাই। তাহলে আমরা দেখতে পেলাম যে অতি নিবিড় জনসংখ্যা কত হবে, 100 জনের বেশি হবে প্রতি বর্গ কিলোমিটারে। 2 নম্বরে যাও, এই অতি নিবিড় জনসংখ্যা আমাদের ভারতের কোথায় কোথায় আছে, ওয়েস্ট বেঙ্গল আছে, বিহার আছে, এইসব রাজ্যগুলোতে আমার অতি নিবিড় জনসংখ্যা, কেরালা আছে, উত্তরপ্রদেশ আছে, দিল্লি আছে। এই যে একটা সুন্দর করে আমি একটা অঞ্চলটাকে একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছি, এইগুলো হচ্ছে আমাদের অতি নিবিড় জনসংখ্যা। এইবার নিবিড় জনসংখ্যা কোনগুলা, যেখানে জনসংখ্যা 51 থেকে 100 জনের মধ্যে হবে, সেইগুলোকে আমরা বলবো নিবিড় জনসংখ্যা। এই নিবিড় জনসংখ্যা কোন রাজ্যগুলোতে আছে, পাঞ্জাবে আছে, হরিয়ানাতে আছে, তামিলনাড়ুতে আছে এবং ঝাড়খণ্ডে আছে। পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু এবং ঝাড়খণ্ডে আছে। তারপরে 3 নম্বরে আমরা জানবো মাঝারি জনসংখ্যা। মাঝারি জনসংখ্যা কত হবে, এই ধরো 10 থেকে 50 জন প্রতি বর্গ কিলোমিটারে এর মধ্যে হবে। 10 থেকে 50 জনের মধ্যে প্রতি বর্গ কিলোমিটার হবে, সেটাকে আমরা বলবো মাঝারি জনসংখ্যা। এই হিসেবে যদি আমরা দেখতে চাই, আমাদের কি আছে, গুজরাট আছে, মধ্যপ্রদেশ আছে, অন্ধ্রপ্রদেশ আছে, কর্ণাটকা আছে, তারপরে মহারাষ্ট্র আছে, রাজস্থান আছে, আসাম আছে। এই রাজ্যগুলোতে আমরা বলতে পারি মাঝারি জনসংখ্যা আমাদের। এবং সর্বশেষ যেটা বিরল জনসংখ্যা, মানে খুবই কম, এই জনসংখ্যাগুলো কোথায়, অরুণাচল প্রদেশ, মিজোরাম, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, এই অঞ্চলগুলোতে হচ্ছে মাঝারি। এই মাঝারি জনসংখ্যা কত হবে, প্রায় 1 থেকে 10 জনের মধ্যে। তাহলে যেসব অঞ্চলে জনসংখ্যা বা জনঘনত্ব 1 জন, সেই অঞ্চলগুলোকে আমরা বলবো অতি বিরল জনসংখ্যা। এই অঞ্চলগুলো যদি বলি, 2-1টা দেশের নাম বলবো, ডেনমার্ক আছে, নরওয়ে আছে, সুইডেন আছে, ফিনল্যান্ড। এই দেশগুলোতে কী হচ্ছে, জনঘনত্ব এরকম 1-এর মতো, প্রায় 1। তাহলে এবার আমরা জানবো যে এই জনসংখ্যা বা এই জনসংখ্যা অসম বন্টন, মানে কোথাও বেশি, একটুকেই বললাম কোথাও কম, এর কারণগুলি কি, যে কোথাও জনসংখ্যা খুব বেশি, কোথাও কম বা কোথাও মাঝারি। এর কারণ হচ্ছে আমরা 3টা। একটা কারণ পাবো, প্রথম পাবো কি, প্রাকৃতিক কারণ, দ্বিতীয় পাবো অর্থনৈতিক কারণ এবং 3য় নম্বর আমরা দেখে নেব অনন্য কারণ। এই প্রাকৃতিক কারণের মধ্যে পাবো, যদি আমরা বলি যে ভূমি বা ভূমির উচ্চতা,
যদি আমার সমভূমি অঞ্চল এবং পাহাড়ি অঞ্চলের মধ্যে আমরা তুলনা করি, পাহাড়ি অঞ্চলের যাতায়াত ব্যবস্থা, শিক্ষা, তারপর কর্মসংস্থানের কি অনেক সমস্যা, এর ফলে পাহাড়ি অঞ্চল থেকে সমভূমি অঞ্চলের জনসংখ্যা বেশি হয়। 2 নম্বর বলবো আমরা জলবায়ু। যদি আরামদায়ক জলবায়ু হয় সেখানে জনঘনত্ব বেশি হবে, যদি আরামদায়ক জলবায়ু না হয় জনঘনত্ব কম হবে। তাহলে আমরা কোন পরিপ্রেক্ষিতে বলবো? যেমন নিরক্ষীয় অঞ্চলটা যদি বলি, নিরক্ষীয় অঞ্চলে কী হচ্ছে, উষ্ণ আর আর্দ্র জলবায়ু থাকার ফলে ওখানকার কী হচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশ। এই অস্বাস্থ্যকর পরিবেশ থাকার ফলে সেখানে কিন্তু জনসংখ্যার মান খুবই কম। তৃতীয় প্রশ্ন, খনিজ সম্পদ। এই খনিজ সম্পদ কি? খনিজ সম্পদকে ভিত্তি করেও আমাদের জনসংখ্যা গড়ে ওঠে। যেমন যেসব অঞ্চলে বলতে পারি যে মালভূমি অঞ্চলগুলা যেখানে খনিজ সম্পদ ভাণ্ডার, যেমন আমাদের ছোটনাগপুর মালভূমি, এখানকে এই ছোটনাগপুর মালভূমির খনিজ ভাণ্ডারকে কেন্দ্র করে কিন্তু জনসংখ্যা দেখা দেয়। চতুর্থত নদ নদী। নদ নদীকে কেন্দ্র করে জনসংখ্যা গড়ে ওঠে। কেন? নদ নদীর মাধ্যমে সেখানে মৎস্য চাষ হয়, যাতায়াত যানবাহনের সুবিধা হয় এবং ওর উপর ভিত্তি করে কৃষিকাজ করা হয়। এর ফলে কী হচ্ছে, আমাদের জনসংখ্যার প্রভাব দেখা যায়। এবার আমরা জানবো অর্থনৈতিক কারণ। অর্থনৈতিক কারণের মধ্যে যদি আমরা দেখি, কৃষি, শিল্প এবং পরিবহন। যেসব অঞ্চলে পরিবহন ব্যবস্থা মানে যোগাযোগ ব্যবস্থা ভালো হবে, রেলপথ, সড়কপথ, যাতায়াত, সেসব অঞ্চলের জনসংখ্যা অবশ্যই ভালো হবে। এবং যেসব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো হবে না, বলতে গেলে দুর্গম অঞ্চলগুলো, সেসব অঞ্চলের জনসংখ্যা বেশি গড়ে উঠবে না, এটা আমরা জানি। এবং শিল্পকে কেন্দ্র করে একটুই বললাম যে এইসব অঞ্চলে যেমন মুম্বাই, কলকাতা, দিল্লি, চেন্নাই, এই অঞ্চলগুলো কি, এখানে শিল্প কলকারখানা, লন্ডন, শিল্প কলকারখানা অত্যাধিক পরিমাণে থাকা, এখানে জনসংখ্যা অটোমেটিক্যালি বেশি। তৃতীয় পয়েন্টে দেখব যে অনন্য কারণ। এই অনন্য কারণের মধ্যে কী কী যাব? একটা ধর্মীয় কারণ, একটা পরিবেরাজন। ধর্মীয় কারণ কি? এই ধর্মীয় কারণ মানে বিভিন্ন তীর্থস্থান, যেমন আমরা বলতে পারি ভারতের মধ্যে পুরী, তারপরে আমাদের বেনারস কি একটা ধর্মীয় শহর, বেনারস। এই অঞ্চলগুলোকে ধর্মকে কেন্দ্র করে, বিভিন্ন ধর্মীয় স্থানকে কেন্দ্র করে কী হচ্ছে, জনসংখ্যা গড়ে ওঠে। 2 নম্বর পরিবেরাজন। পরিবেরাজন কি? যখন, যেটাকে আমরা ইংরেজিতে বলি মাইগ্রেশন, যখন কোনো একটা অঞ্চল থেকে মানুষজন কর্মের সূত্রে বা শিক্ষার জন্য বা অন্য কোনো কারণবশত এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, সেটাকে আমরা বলছি পরিবেরাজন বা মাইগ্রেশন। এখানে দুটো টার্ম পাবো, একটা পুশ, একটা পুল, পুশ পুল ফ্যাক্টর পাবো। এবং এর সঙ্গে দুটো আরেকটা টার্ম পাবো, একটা হচ্ছে ব্রেন গেইন এবং ব্রেন ডেইন। ব্রেন গেইন এবং ব্রেন ডেইন কি? যেসব দেশ থেকে, যদি আমাদের ভারতবর্ষ থেকেই বলি, এই ভারতবর্ষ থেকে যেসব মেধাবী ছাত্রছাত্রীরা কী করছে, ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, বিভিন্ন দেশে পাড়ি দিচ্ছে, কিসের জন্য? কর্মের ক্ষেত্রে। এই যে শিক্ষিত মেধাবী ছেলেগুলো এক দেশ থেকে আরেক দেশে চলে যাচ্ছে, এই যে দেশে ওরা গেল, সেই দেশটাকেই বলছে ব্রেন গেইন। এবং যে দেশ থেকে গেল, যদি এই দেশ থেকে যায়, ভারত থেকে যদি আমেরিকা বা লন্ডনে যায়, তাহলে এই ভারতবর্ষে এটা হচ্ছে কি, ব্রেন ডেইন বলবো। এবং এই যে আমেরিকায় গেলে এটাকে বলবো ব্রেন গেইন। এবার আমরা একটা জানবো ম্যালথাসের থিওরাম। ম্যালথাস কি? এই ম্যালথাস এই জনসংখ্যা বিবর্তন একটা মডেল দিয়েছিলেন। তিনি বলছিলেন কি, বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার এতটা পরিমাণে হচ্ছে যে ভবিষ্যতে যে আমাদের খাবার, এই খাবার উৎপাদনকে ছাপিয়ে যাবে এবং এর ফলে সমস্যা দেখা দেবে খাবারের। এর ফলে মানুষ একে অন্যের উপর চড়া হবে, মারামারি হবে, যুদ্ধ হবে, বিগ্রহ হবে। এই ম্যালথাসের জনসংখ্যা থিওরামের যে জন্মহারটা কী হারে বৃদ্ধি পাচ্ছে, ম্যালথাস বলেছেন যে আমাদের জন্মহার গুণোত্তর প্রকৃতিতে বৃদ্ধি পায়, গুণোত্তর প্রকৃতিতে আমাদের জন্মহারটা বৃদ্ধি পাচ্ছে। মূল কনসেপ্টটা আমি দেখিয়ে দিলাম। এইবার প্রিয় ছাত্রছাত্রী, আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে, জনসংখ্যার ভারতবর্ষের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেগুলো আমাদের নোটে অলরেডি আমি নোটে করে রেখেছি, সুন্দর করে একটা নোট বানিয়েছি তোমাদের জন্য, যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবং আমরা জানি পরীক্ষা কী হয়, আমাদের এমসিকিউ প্যাটার্ন প্রশ্ন থাকবে। যেমন আমরা বলতে পারি যে ভারতবর্ষের সবথেকে কোন রাজ্যের জনসংখ্যা বেশি, 4টে পয়েন্ট থাকবে। ধরো বললো 4টে অপশন থাকবে, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, রাজস্থান, কেরালা। এর মধ্যে আমরা জানি যে উত্তরপ্রদেশের সবথেকে জনসংখ্যা বেশি, এটা এমসিকিউ প্যাটার্ন। কিন্তু আমি এখানে অনলাইনের বা এক লাইনেই অ্যান্সার করছি, যাতে ছাত্রছাত্রীর সময়টাও বাঁচে এবং বুঝতে সুবিধা হয়। যেমন ডাইরেক্ট আমরা বলবো যে ভারতবর্ষের কোন রাজ্যের সবথেকে জনসংখ্যা বেশি, ডাইরেক্ট উত্তরপ্রদেশ, এই হিসেবে করে দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থী তোমাদের এইগুলো বুঝতে সুবিধা হয় সেই জন্য। এবং এর দাম রেখেছি খুবই কম, মাত্র 49 টাকা। যাদের দরকার প্রয়োজন মনে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করবে, আমরা পাঠিয়ে দেবো নোটটাকে।
আর এই নোটের কিছু সুবিধা বলি। সুবিধাটা কি? সুবিধা হলো যেই সব শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করবে তাদের জন্য বলি, তাদের তো বই নিতেই হবে, এক্সট্রা করে বই নিতেই হবে। তার সঙ্গে কী হবে, এই নোটটা নিলে কী হবে, এই নোটের মধ্যে থেকে যাবতীয় প্রশ্ন পাবে এবং অনেকটা জানতে সুবিধা হবে। মাত্র 49, যেখানে একটা বইয়ের দাম কত 300 350 টাকা দাম, সেখানে মাত্র আমরা 49 টাকা। এবার যাদের হয়তো অর্থনৈতিক সমস্যা হচ্ছে তারা বলতে পারো যে এই নোটটা পড়ে কি আমরা সম্পূর্ণ অ্যান্সার করে আসতে পারবো কিনা। অবশ্যই সম্পূর্ণ অ্যান্সার এই নোটটা পড়ে করে আসতে পারবে। এই নোটের মধ্যে যাবতীয় তথ্য A to Z সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। এবং প্রথমে আমরা ডিসক্রিপটিভভাবে আলোচনা করছি। ডায়াগ্রাম, চিত্র সব আছে, ডায়াগ্রামও আছে, চিত্রও আছে এবং ওর মধ্যে আমরা বার গ্রাফ, তারপরে পাই গ্রাফ, যা যা লাগে সম্পূর্ণ দিয়েছি এবং অনলাইনের আকারে প্রশ্নগুলো আমরা তুলে দিয়েছি। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমরা সাজিয়ে যতটা প্রশ্ন দরকার আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন সব প্রশ্ন আছে। তাহলে এবার প্রশ্নগুলো দেখে নিই। এর মধ্যে গুরুত্বপূর্ণ অল্প কিছু প্রশ্ন দেখে নিই। আর যাদের দরকার আমাদের সঙ্গে যোগাযোগ করো, মাত্র 49 টাকা। তাহলে ভারতের প্রথম আদমশুমারি হয় কত সালে? 1872 সালে এবং সম্পূর্ণ আদমশুমারি হয় 1881 সালে। পৃথিবীর মোট জনসংখ্যার 17% ভারতে আসে এবং প্রতি বর্গ কিলোমিটারে ভারতের জনসংখ্যা কত? 382 জন। ভারতে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার কত আমাদের? 1.76%। প্রায় ভারতের মোট সাক্ষরতার হার 74.04%। সাক্ষরতার হার বেশি কোথায়? সব থেকে কেরালা রাজ্যতে 93.91%। সাক্ষরতার হার সব থেকে কম বিহারে 63% এবং পশ্চিমবাংলার আমাদের সাক্ষরতার হার হচ্ছে 77%। এবার সবচেয়ে নারী অনুপাত। এবার নারী অনুপাতটা কি? এখানে দুটো জিনিস জানবো, একটা হচ্ছে জন্মহার, একটা মৃত্যুহার। যেমন বাচ্চাগুলো প্রতি 1000 বাচ্চার মধ্যে, শিশুর মধ্যে যতগুলো মহিলা শিশু জন্ম নেবে সেটাই হচ্ছে আমার নারী পুরুষ অনুপাত। যেমন এটা। আর এই সময়টা কোথায় হয়? এই সময়টা বছরের মাঝামাঝি সময়টাকে আমরা ধরি। বছরের মাঝামাঝি সময় টোটাল গণনা করা হবে কতগুলো বাচ্চা জন্ম নিল, এই টোটাল বাচ্চাগুলোর মধ্যে কতজন মহিলা বা মেয়ে বাচ্চা জন্ম নিল সেটাই হচ্ছে আমার নারী পুরুষ অনুপাত। এই হিসেবে যদি আমরা দেখি আমাদের ভারতবর্ষে 943 জন, 1000 জন পুরুষের মধ্যে 943 জন মহিলা। এটা যদি আমি মেল দেখি, এটা ফিমেল, তাহলে কত? 1000 জন পুরুষের মধ্যে 943 জন মহিলারা জন্মগ্রহণ করছে। এবং সবথেকে বেশি যদি আমি দেখি এই নারী পুরুষ অনুপাত, নারী পুরুষের অনুপাত কেরালাতে 1000 জন পুরুষের মধ্যে 1000-এর উপরে প্রায় 1100 জন মহিলা জন্মগ্রহণ করে। এবং সব থেকে কম হচ্ছে আমাদের হরিয়ানাতে। সব থেকে কম যদি দেখি হরিয়ানাতে আমাদের এই নারী পুরুষ অনুপাত সব থেকে কম। তাহলে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম। এবার যাদের দরকার আছে নোটগুলো তারা অবশ্যই যোগাযোগ করো। যেসব শিক্ষার্থীরা নতুন আসছো তারা আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের সঙ্গে থাকবে। এবং যাদের এই ক্লাসগুলো খুব ভালো লেগেছে, ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে আমরা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের, তারা যদি আমাদের সঙ্গে চাও যে আমরা অনলাইনেও পড়বো, পেইড ব্যাচে, তারাও যোগাযোগ করতে পারো, সেই সিস্টেমও আমাদের আছে। এবং প্রত্যেকটা সাবজেক্ট আমরা সায়েন্স বলো আর্টস বলো প্রত্যেকটা সাবজেক্টেরই আমাদের আছে। আমাদের আরও চ্যানেল আছে, সেমিস্টার দাদা, সায়েন্স দাদা, দাদার ক্লাসরুম, আমাদের অনেক চ্যানেল আছে এবং সব ক্লাসের জন্যই আমরা সব ব্যবস্থা করে রেখেছি। আর আমি নোটের ব্যবস্থা বললাম 49 টাকায়। যাদের দরকার তারা অবশ্যই যোগাযোগ করো। তাহলে আজকে এই ক্লাস এই পর্যন্তই থাকলো। থ্যাংক ইউ।